কলেজ গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তখন কোনো অ্যাকশনে যেতে দেখিনি। তার 30,000 সৈন্য দিয়ে তো কিছু হবে না। সেদিন ডিপ্লোমা নার্সেস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল শাহবাগে, জনতা বিক্ষুব্ধ হয়ে তাদের আন্দোলনকে সরিয়ে দিয়েছে, রাস্তা থেকে তাদের সরিয়ে দিয়েছে। এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, যেটা আমি মিলন ভাইকেও বলছিলাম যে ছাত্ররা অনেক বেশি রাজপথে, এবং শুধু ছাত্ররা না, বিভিন্ন দাবিতে যে রাজপথে চলছে, এবং মার্চ টু যমুনা ইদানিং আগেও একজন করেছে, আবারও আজকে ডাক দিল। এই যে আন্দোলনগুলো চলছে, এবং এটা কি সার্বিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতিকে নির্দেশ করে? আপনি কি মনে করেন? না, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গোষ্ঠী, ছাত্র বলেন বা অন্যান্য কর্মজীবী বলেন বা সাধারণ জনগণ বলেন, ইভেন ব্যাটারি রিক্সাওয়ালা, সবারই তো বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকতেই পারে এবং তারা এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করতে পারে। কিন্তু আমি একটু যোগ করি যে উপদেষ্টা মানে বোতল নিক্ষেপের ঘটনা ঘটছে, তিনি বলেছেন তারা আর এই বিষয়টাকে আর অ্যাড্রেস করবেনই না। এই যে সবাই আন্দোলনমুখী হচ্ছে যমুনাকে কেন্দ্র করে, এটা সরকারের জিরো টলারেন্স, তারপরও হচ্ছে। সরকারের জিরো টলারেন্স, এই জিরো টলারেন্স তো আসলে এটা অদ্ভুত শব্দ। আগে জিরো টলারেন্স ছিল না দুর্নীতির ব্যাপারে, তো এখন দুর্নীতির কি খবর টবর আমরা পাচ্ছি। সুতরাং জিরো টলারেন্স যারা বলেন তারা বুঝেন না যে জিরো বলে কিছুই নাই, দ্যার ইজ নো জিরো। এবং আপনি একটা 90% অ্যাচিভ করতে পারেন, 70ও করতে পারেন। সুতরাং আপনি 90 থেকে 95-6 করতেই আপনার অনেক সময় লেগে যাবে। এইগুলো ঘটতেছে যে আপনি প্রথম থেকেই কঠোরভাবে মোকাবেলা করেননি, আপনি প্রথম থেকেই ছেড়ে দিয়েছেন যে একটা জন অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান বা ছাত্র গণ অভ্যুত্থান, আপনি একটা সুযোগ দিয়েছেন এবং সুযোগের কারণে ওই যে সানডে টিউসডে আন্দোলন করে এই ঢাকার থেকে 5-7-8 কিলোমিটার যে একটা কলেজ গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তখন কোনো অ্যাকশনে যেতে দেখিনি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে 5ই আগস্ট এবং পরবর্তী 2-3 দিন তো বা তারও আগে, তো এই আক্রমণের ফলে পুলিশ তো মোটিভেশনটাই নষ্ট হয়ে গেছে, তাদের যে মোরাল এটাই তো আপনি দুর্বল করে ফেলছেন। এবং সেখানে আপনি পুলিশকে নেতৃত্ব দিয়ে, পুলিশকে দিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বা শৃঙ্খলার মধ্যে আনা, সেই কাজটা আমরা এখনও নেতৃত্ব দিয়ে করতে পারিনি। আপনি সেনাবাহিনী প্রধান কী বললো? তার 30,000 সৈন্য দিয়ে তো কিছু হবে না, তারা তো ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে মাঠে আছে। আপনি এখন পর্যন্ত দেখেছেন নাকি কোনো ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে তারা কিছু করেছে? কোনো কাউকে ধরে তাকে শাস্তি দিয়েছে? দে আর ম্যাজিস্ট্রেট, সুতরাং তারা তো মোবাইল কোর্টের মতো শাস্তি দিতেই পারে অন দ্য স্পট, সেটাও করেনি। সুতরাং এই সব কারণে মানুষের আর গেলেই আন্দোলন সাকসেসফুল, যারাই যাবেন, এনসিপির আন্দোলন সাকসেসফুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন সাকসেসফুল, তো এতে তো অন্যরা মোটিভেটেড হবে, খুব স্বাভাবিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা কি সেটা নিয়ে তো আলোচনাই হলো না, আলোচনা ঠিকমতো করলেন না। এখন বোতল হলো, মূলা, সান্ডা, কি সব স্লোগান, অদ্ভুত সব জেন গ্রুপের, কি জেড গ্রুপের জেনজি, অদ্ভুত সব স্লোগান। এসব স্লোগান শুনলেও মনে হয় যে আমি কোন পৃথিবীতে আছি, আমি জানি না, যে আমি বুঝতে পারি না আসলে। এখন আমি সান্ডা বুঝতে পারি নাই, বোতল না মূলা এই স্লোগান আমি বুঝতে পারি নাই। আমি ফয়েজের কাছে আশা করবো যে ওনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন যে এইসব কী স্লোগান। তারপরে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিটা কি? একটা দাবি হলো তাদেরকে 70% আবাসিক ভাতা দিতে হবে, তাই না? একটা দাবির কথা বলছে, অন্য অনেক দাবি আছে, দাবি নিয়ে আলোচনা, এটা বড় দাবি। আপনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আবাসিক বিশ্ববিদ্যালয় নাকি? গভর্নমেন্ট ইভেন্ট ডিক্লেয়ার করছে। আপনি আবাসিক বিশ্ববিদ্যালয় না হলে তাকে ভাতা দিবেন কিভাবে? তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 ছাত্রের মধ্যে কজন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে? 10,000-এর তো জায়গা নেই, তাহলে বাকি 30,000কে দিবেন। তারপর দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 50টার উপর, তাদেরকে দিবেন। এরপরে কলেজের ছাত্ররা আন্দোলন করবে, তাদের হোস্টেলে জায়গা হয় না, তাদেরকে আবাসিক ভাতা দেন। এমনিতে এইসব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, আমিও করেছি, আমরা জনগণের ট্যাক্সের পয়সা পড়াশোনা করি। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি একটা কোর্স করতে, কমপ্লিট করতে আপনার 4 থেকে 5 লক্ষ, 10 লক্ষ, ইভেন মেডিকেল MBBS পড়তে আপনার 20 লক্ষ, 30 লক্ষ টাকা খরচ হয়। আমি সেখানে 12 টাকা দিতাম 1.5 মাসে, 8 টাকা আমার টিউশন ফি ছিল। আমি যেহেতু রেসিডেন্সিয়াল স্কলার ছিলাম, আমার সিট ভাড়া ছিল না তো, এবং তারপরে 100 টাকা আমি পেতাম, স্কলারশিপ পেতাম। তো আমরা যে টাকাটা খরচ করে, জনগণের টাকা যে আমাদের পিছনে খরচ হয়, এটা কি আমরা কখনো চিন্তা করছি? আমরা কি কখনো বলেছি জনগণের টাকাটা আমাদেরকে ফেরত দিতে হবে? তো আপনি এই দাবি করবেন, সেই দাবি করবেন, তারপরে এক সময় উপদেষ্টা পরিষদ থেকে ডিক্লেয়ার করা হবে আমাদের সব দাবি মেনে নিয়েছি। আমি দেখতে চাই 2-3 মাসের মধ্যে কি দাবি তারা মানছেন, মানবেন না তো। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবার আসবে, কারণ এই 70% ভাতা বা 10% ভাতা, ইভেন 1% ভাতা দেওয়া সম্ভব না। তাহলে সারা বাংলাদেশের
আবাসিক যে সমস্ত ব্যবস্থা নাই যাদের জন্য তাদের সকলকে ভাতা দিতে হবে, এটা একটা অদ্ভুত দাবি এবং সেই দাবি নিয়ে কোনো আলোচনা করলেন না, যেটা মিলন সাহেব বলছেন ঠিক কথা। বাট পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট। যখন মিলন সাহেব ঢাকা কলেজের আন্দোলন থামাতে গেছিলেন তখন দেশে মপতন্ত্র ছিল না, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি হঠাৎ করে আমার শিক্ষা উপদেষ্টাকে বলবেন আপনি যে আন্দোলনের সামনে দাঁড়ায় যান এবং তাদের যে আচরণ, ওই যে স্লোগানের কথা বললাম শুধু, তারপরে তারা যা যা করে এইসব ভিডিও ফুটেজ আছে তো, মানুষের মোটরসাইকেলের কেড়ে নেয়, কি কেড়ে নেয়, অন্যদের গাড়ি থামিয়ে গাড়িটার চাবি কেড়ে নেয়, তারা যা যা করে পুলিশের সাথে ইভেন সেনাবাহিনীর সাথে যা যা করছে আমাদের আন্দোলনকারীরা আন্দোলনের নামে, এটা কিন্তু এক জায়গায় না এক জায়গায় থামাতে হবে।